প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায় থেকে পাঠ 8 থেকে 10 প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। এখানে আমি তোমাদেরকে কিছু চিত্র বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা কি সবাই সেগুলো করেছিলে? যদি কেউ করে থাকো তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। চলো আজকে তাহলে পাঠে ফিরে যাই। সবাই মনোযোগী হয়ে পড়া শুনবে এবং লাইভটুকু দেখবে। প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। প্রাণী টিস্যু বলতে অর্থাৎ সমস্ত প্রাণীকুল এর যে টিস্যু বা মূলত টিস্যুগুলো কোত্থেকে হয়। টিস্যু কি? টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ। টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ। আমরা যে দৈনন্দিন হাঁটাচলা করি, খাবার খাই অথবা চোখ দিয়ে দেখি, এছাড়াও আছে যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি। এই কাজগুলো মূলত বিভিন্ন অঙ্গের মাধ্যমে বিভিন্নভাবে হয়ে থাকে। অর্থাৎ টিস্যু বা কলার কাজগুলো, এই দেহের অঙ্গের টিস্যু বা কলার কাজগুলো কিন্তু একই রকম নয়। বিভিন্ন অঙ্গের টিস্যু বা কলার কাজগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। এখন এই টিস্যু বা কলা কি? এক কথায় আমরা বলতে পারি একগুচ্ছ কোষ যখন একত্রে নির্দিষ্ট কোনো কাজ করে থাকে তখন তাকে টিস্যু বা কলা বলা হয়। আবারও বলছি, একগুচ্ছ কোষ বা অনেকগুলো কোষ একত্রে যখন কাজের জন্য নিয়োজিত থাকে, একত্রে কোনো কাজ করে থাকে তখন তাকে বলা হয় টিস্যু বা কলা। বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ একত্রে বিভিন্ন ধরনের টিস্যু গঠন করে থাকে। সাধারণত টিস্যু 4 ধরনের, যথা আবরণী টিস্যু, একটু দেখে আবরণী টিস্যু, 2 পেশি টিস্যু, 3 যোজক টিস্যু, 4 স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু কি? আবরণী টিস্যু হচ্ছে যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে, তাকে আবরণী টিস্যু বলে। যেমন আমাদের ত্বকের বাইরে অসংখ্য টিস্যু রয়েছে। আমাদের
ত্বকের বাইরেও যেমন টিস্যু রয়েছে, এটাকে আবরণী টিস্যু বলা হয়। এছাড়াও যেমন মুখ গহ্বরের ভিতরের যে অংশ, সেই অংশ একটা প্রাচীর বা দেয়ালের মতো। এই অংশটার মধ্যে যে টিস্যু রয়েছে, এই অংশের বাইরের অংশের যে টিস্যুটা রয়েছে সেটাও কিন্তু আবরণী টিস্যু। এছাড়াও আছে আমাদের দেহের ভিতরের বিভিন্ন অঙ্গ, যেমন বৃক্ক বা কিডনি, যকৃত বা লিভার, তারপরে হচ্ছে পাকস্থলী, ফুসফুস, এগুলোও কিন্তু প্রত্যেকটাই একটা আবরণের মধ্যে সীমাবদ্ধ আছে। এই যে আবরণ, সেটাকেই মূলত বলা হয় আবরণী টিস্যু। এই আবরণী টিস্যুর কাজ কি? আবরণী টিস্যুর একটু বৈশিষ্ট্যটা জেনে নেই। আবরণী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। কোষগুলো একটা পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। এই ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না। এরপরে আবরণী টিস্যুর এই হলো বৈশিষ্ট্য। আবরণী টিস্যুর কাজ। আবরণী টিস্যু কী কাজ করে থাকে? আবরণী টিস্যু মূলত দেহের ভিতরের ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। পাকস্থলী ও অন্ত্রের আবরণী কলা বা টিস্যু পাচক রস ক্ষরণ করে থাকে। আমাদের দেহের ভিতরে যে পাকস্থলী রয়েছে, এই পাকস্থলীর যে গাত্র থাকে, আমি একটু এঁকে দেখাই। পাকস্থলীর এটা হচ্ছে বাইরের আবরণ, এই আবরণটা হচ্ছে বাইরের। আবার পাকস্থলীর ভিতরে যেখানে খাদ্যদ্রব্য যায়, সেই অংশ হচ্ছে ভিতরের প্রাচীর। এই ভিতরের প্রাচীরটাও আবরণী টিস্যু দ্বারা গঠিত। এই ভিতরের প্রাচীরের গাত্রের মধ্য থেকে পাচক রস নিঃসৃত হয়, যে পাচক রস মূলত আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে জেনে থাকি। অর্থাৎ পাচক রস খাদ্যদ্রব্য হজমে সহায়তা করে যে রস, সেই রসটা মূলত আবরণী টিস্যু থেকে নিঃসৃত বা খরিত হয়ে থাকে। পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। পেশি টিস্যুর আরেকটা নাম আছে পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। পেশি টিস্যু কোথায় থাকে বা পেশি টিস্যু কি? দেহের কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করি, যেমন হাত বা পায়ের পেশি, এগুলো আমরা ইচ্ছামতো চালনা করতে পারি। পায়ের পেশি দিয়ে আমরা হাঁটাচলা করতে পারি, যেভাবে চলতে চাই সেভাবেই চলে। আবার দেহের কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি না। এ ধরনের পেশি তাদের নিজের ইচ্ছামতো চলে। যেমন পাকস্থলীর যে পেশিগুলো, সেই পেশিগুলো আমরা চাইলেই এদিক সেদিক করতে পারবো না। আমরা হাতটাকে এইভাবে ভাঁজ করতে পারছি, এখানে কিছু না কিছু পেশি আছে। আবার হাতটাকে সোজা করতে পারছি, পা দিয়ে হাঁটাচলা করতেছি, সেখানেও পেশিটা মুভমেন্ট হচ্ছে, নড়াচড়া করা যাচ্ছে। এটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী পেশিটাকে নড়াচড়া করতে পারছি। কিন্তু পাকস্থলী বা দেহের ভিতরে কিছু কিছু পেশি টিস্যু আছে, যেটাকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী চালনা করতে পারি না। যেমন পাকস্থলীর পেশি টিস্যু। এরপরে পেশি টিস্যু সাধারণত এই যে চালনা করা বা আমরা ইচ্ছা অনুযায়ী চালাতে পারি না, নড়াচড়া করতে পারি না, সেই অনুযায়ী পেশি টিস্যু সাধারণত দুই ধরনের। ঐচ্ছিক টিস্যু
ঐচ্ছিক পেশি টিস্যু, আরেকটি হচ্ছে অনৈচ্ছিক পেশি টিস্যু। এই ঐচ্ছিক পেশি টিস্যু আমরা নিজের ইচ্ছা মতো চালনা করতে পারি। যে পেশি টিস্যু, সেই পেশি টিস্যুটাই হচ্ছে ঐচ্ছিক পেশি টিস্যু। আর যে পেশি টিস্যুকে আমরা নিজের ইচ্ছা মতো চালনা করতে পারি না, সেই পেশি টিস্যু হচ্ছে অনৈচ্ছিক পেশি টিস্যু। মানবদেহে সবচেয়ে বেশি হচ্ছে ঐচ্ছিক পেশির সংখ্যা। এই পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে। অনৈচ্ছিক পেশি টিস্যু আমাদের খাদ্যনালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করে থাকে। অন্ত্রের পেশি টিস্যু, অন্ত্রের পেশি পাকস্থলীর নিম্নভাগ অংশটাই হচ্ছে অন্ত্র। এই অংশটুকু হচ্ছে পাকস্থলী আর এই অংশটুকু হচ্ছে অন্ত্র। এই অন্ত্রের যে পেশি টিস্যু, এটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী চালনা করতে পারি না। এই অন্ত্রের পেশি টিস্যু হচ্ছে অনৈচ্ছিক পেশি টিস্যু। এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছা মতো সংকুচিত হয় না তাদেরকে অনৈচ্ছিক পেশি বলে। এছাড়াও আরেক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি টিস্যু আছে, যেটা হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশি এই পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেহের রক্ত সঞ্চালন করছে। শুধু হৃৎপিণ্ড এই পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। শুধুমাত্র হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। হৃৎপেশির কাজ পেশি টিস্যুর কাজ। পেশি টিস্যু কী কাজ করে থাকে? দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে। যেহেতু এই পেশি টিস্যু অস্থির সাথে সংযুক্ত থাকে বা ঐচ্ছিক পেশি বা পেশি টিস্যু অস্থির সাথে যুক্ত হয়ে অঙ্গ সঞ্চালনে সহায়তা করে থাকে, তাই দেহের আকৃতি দান করে ও অস্থির সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলনে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। এছাড়াও আর কি আছে? হৃৎপেশি হৃৎপিণ্ডের কার্যক্রমকে বা হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে থাকে। তারপর যোজক টিস্যু। যোজক টিস্যুর আরেকটি নাম আছে। যোজক টিস্যুর অপর নাম হচ্ছে কানেকটিভ টিস্যু। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার লাইভ দেখছো, তোমরা অবশ্যই তোমাদের ক্লাস, তারপরে হচ্ছে তোমার নাম, তোমার শ্রেণী আর রোল নাম্বার কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমি তোমাদের এই কমেন্টসের মাধ্যম থেকেই তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করে থাকব। আমরা বলছিলাম যোজক টিস্যুর অপর নাম হচ্ছে কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু প্রাণীদেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে থাকে। এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদময় হয়। কঠিন, তরল ও মেদময়। মেদ কি যেন? মেদ সাধারণত আমরা চর্বিকে বলে থাকি বা চর্বিযুক্ত হয়ে থাকে। যেমন রক্ত, এটা হচ্ছে তরল, হাড় হচ্ছে কঠিন, তরুণাস্থি হাড় থেকেও তুলনামূলকভাবে নরম,
আর মেদময় কলা ইত্যাদি যোজক টিস্যুর উদাহরণ। যোজক টিস্যু কী কাজ করে থাকে? হাড় গঠনের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই হাড়ের মধ্যে ক্যালসিয়াম উৎপন্ন করতেও বা ক্যালসিয়ামের গঠনটাকে মজবুত করতেও মূলত যোজক টিস্যু কাজ করে থাকে। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে ও দৃঢ়তা দান করে। পেশি বন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে। মেদকলা স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। যেমন নাক ও কানের তরুণাস্থি। নাক ও কানের তরুণাস্থি বলতে নাকের যে নরম অংশটা হাড়ের মতো, কিন্তু হাড় থেকে তুলনামূলকভাবে বা অস্থি থেকে তুলনামূলকভাবে নরম থাকে। যেমন নাকের এই নরম অংশ হাড়ের মতো, এটা হচ্ছে তরুণাস্থি দ্বারা গঠিত। এবং কানের যে বহিস্থ অংশটুকু আছে, যেমন কানের পিনা বলা হয় যেটাকে, এই অংশটুকু মূলত তরুণাস্থি দ্বারা গঠিত। রক্ত বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। এছাড়াও আছে রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে। রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। এরপরে আসি স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু হচ্ছে এক ধরনের বিশেষ টিস্যু প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকেই মূলত স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলা হয়। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। আমরা পড়েছিলাম আবরণী টিস্যু, পেশি টিস্যু। পেশি টিস্যুর আরেকটি নাম কি যেন? মাসকুলার টিস্যু। যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ু টিস্যুর একক হচ্ছে নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি। এই নিউরন, আমরা নিউরনের একটা ছবি এঁকে দেখাই। নিউরনের যখন ছবি আঁকবে, তখন তুমি যখন একজনের ছবিটা আঁকবে তখন সেই অংশটাকে আগে নির্ধারণ করবে, তাহলে একবারেই তুমি ছবি আঁকতে পারবে। তোমার ছবি বারবার মোছামুছি করার প্রয়োজন হবে না। একবারে ছবি আঁকা কিছু কৌশল জেনে রাখা ভালো। এখন দেখো, ছবি আঁকার জন্য যেহেতু এইভাবে আমি এঁকেছি, এখন এই অংশটা থেকে এইভাবে দিয়ে দিলেও হবে। এখান থেকেও থাকে।
এখন এখানে অ্যাকশন দিতে পারো। তোমরা অনেকে ক্লাসে আবার জিজ্ঞেস করতে ছবি কোথা থেকে আঁকবো, কোন অংশ থেকে শুরু করতে হবে। তাই তোমাদের সুবিধার্থে আমি ছবিটা এঁকে দেখালাম। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু দেখো ভালো করে। ছবিটা যদি এভাবে আঁকো তাহলে সহজেই তোমরা একবারেই ছবিটা এঁকে ফেলতে পারবা। এরপরে চিহ্নিতকরণ। এই অংশ, সম্পূর্ণ অংশটাকে বলা হয় কোষ দেহ। আমি ভেঙে ভেঙে লিখে নিচ্ছি। এই অংশটা হচ্ছে এখান থেকে যখন আলাদা হয়ে গেছে সেই অংশটাকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রাইট। আর এই অংশটা হচ্ছে ডেনড্রন। আর এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। এই অংশ হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে সম্পূর্ণ অংশ ডেনড্রাইট, ডেনড্রন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই সম্পূর্ণ অংশটা মিলেই হচ্ছে কোষ দেহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা জেনে নাও, প্রতিটি নিউরন 3টি অংশ নিয়ে গঠিত। কোষ দেহ, ডেনড্রন, অ্যাক্সন। ডেনড্রনের যে অংশটুকু, অর্থাৎ এখানে এই ডেনড্রনের অংশটুকু, এই অংশটুকু হচ্ছে ডেনড্রন আর ডেনড্রাইটের অন্তর্ভুক্ত, আর এই অংশটুকু হচ্ছে কোষ দেহ, আর এখানে হচ্ছে অ্যাক্সন। এই তিনটি অংশ মিলেই হচ্ছে একটি নিউরন, অর্থাৎ একটি স্নায়ুকোষ। এই স্নায়ু টিস্যুর কাজ হচ্ছে দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। দেহের কার্যকরী অংশ এই উদ্দীপনায় সাড়া দেয়। যেমন যদি কোনো মশা তোমাদের গায়ে কামড় দিয়ে থাকে, আমরা চোখে দেখি না, যেমন পিছনের অংশে, এই অংশ বা পিছন সাইডের কোনো অংশে যদি মশায় কামড় দেয়, আমরা মশাটাকে দেখি না, কিন্তু মশার কামড়টা অনুভব করতে পারি। এই যে মশার কামড় আমরা অনুভব করি, এটা কিভাবে সম্ভব?
কারণ হচ্ছে মশা যে অংশে কামড় দেয় সেই অংশ হচ্ছে গ্রাহক অঙ্গ বলা হয়, সেই অংশটুকু। এই গ্রাহক অংশ মস্তিষ্কে দ্রুত এই উদ্দীপনা প্রেরণ করে, সেখান থেকে আমাদের দ্রুত অনুভূতিবাহী অঙ্গ আমাদেরকে অনুভব করতে সহায়তা করে, যার ফলে আমরা মশার কামড় অনুভব করতে পারি। আর এই যে মশার কামড়ের যে আদান প্রদান, গ্রাহক অঙ্গ গ্রহণ করা, আমাদেরকে অনুভব পাইয়ে দেওয়া, এই সম্পূর্ণ কাজ মূলত স্নায়ু টিস্যুর মাধ্যমে সম্ভব হয়ে থাকে। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে রাখা। আমরা যে কোনো ঘটনা মনে রাখতে পারি, বা বিশেষ ঘটনা অনেক দিন হয়ে গেলেও বা ছোট সময়ের ঘটনাটাও আমরা দেখা যায় অনেক বছর পরে সেটা সুন্দর বলতে পারি। এই যে বলতে পারা বা মনে রাখা, স্মৃতিতে ধারণ করে রাখা, এটা মূলত কিভাবে সম্ভব? এটা সম্পূর্ণটাই হচ্ছে নিউরন বা স্নায়ুকোষের মাধ্যমে আমরা এটা ধারণ করতে পারি। স্নায়ুকোষ মস্তিষ্কে ধারণ করে রাখে, সেখান থেকে আমরা অনুভব করতে পারি বা কোনো ঘটনা বলতে পারি। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। দেহের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন, যেমন আমার এখন বাইরে যেতে হবে, এটার যে অনুভূতি বা অনুভব যে হ্যাঁ এখন আমার বাইরে যাওয়া প্রয়োজন, এটা আমি কিভাবে সম্ভব, কিভাবে বলতে পারছি, এটাও সম্পূর্ণটা মস্তিষ্কের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে এবং সেটাও সম্পূর্ণ স্নায়ুকোষের মাধ্যমেই হয়ে থাকে। আমার বাইরে যেতে হবে, আমার এখন খেতে হবে, আমার এই কাজ করতে হবে, তারপর বিভিন্ন কাজ বা দৈনন্দিন প্রতিদিনের যে প্রতি মুহূর্তের প্রতি সেকেন্ডের যে কল্পনা বা কাজ বা যাই বলি না কেন, সব কিছুই মূলত মস্তিষ্কের স্নায়ুকোষের মাধ্যমে চালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের এই পর্যন্তই আলোচনা করলাম, অর্থাৎ প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ এই অংশ থেকে তোমরা ভালো করে শিখবা টিস্যু কাকে বলে, বিভিন্ন প্রকার টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ ব্যাখ্যা করো। স্নায়ু টিস্যুর গঠন ও কাজ তো প্রিয় শিক্ষার্থী,
তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। আমার এই লাইভ ক্লাসটুকু যারা মিস করেছো, যারা এখন দেখতে পাও নাই, তারা পরবর্তীতে ন্যাশনাল কলেজ স্কুল ব্রাঞ্চ পেজে তোমরা এই ক্লাসটা দেখতে পারবা এবং ক্লাসটুকু দেখার পর নিজে নিজে যাচাই করবে তোমরা কতটুকু শিখতে পেরেছো এবং বাসায় বসে আরও ভালো করে আলোচনা করবে, ভালো করে পড়াশোনা করবে। তো এই প্রশ্নগুলো ভালো করে শিখবে। টিস্যু কি, কত প্রকার, বিভিন্ন প্রকার টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ ব্যাখ্যা করো, চিত্রসহ স্নায়ু টিস্যুর গঠন ও কাজ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা কমেন্টসের মধ্যে জানাবে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। পরবর্তী ক্লাসে আমি সেই প্রশ্নগুলোর সমাধান দিয়ে দিতে পারবো, আমার জন্য সহজ হবে। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।